হয় 2020 মার্চের দিকে আমার আন্ডারগ্রেড শেষ করি আর কি, জাস্ট কোভিডের আগে আগে। তো আমি আমাদের কিছু ভাইদের সাথে জিআরই প্রিপারেশন শুরু করলাম। জাকির ভাই, সাজিব ভাই, ওনাদের সাথে জিআরই প্রিপারেশন শুরু করলাম। তো দেখা যাচ্ছে এই মাঝখানে আবার কোভিড চলে আসছে। জিআরই প্রিপারেশন মেইন উদ্দেশ্য ছিল যে ইউএস এর দিকে ফোকাস করবো আর কি, অন্য কোনো কান্ট্রি না। তো কোভিড চলে আসছে, বাড়ি চলে গেলাম। তারপরে জিআরই দিলাম। স্কোর মানে আসে নাই, ভালো আসে নাই। কোভিডের আগে কিন্তু জিআরই ছাড়া ইউএসএ তে একেবারেই অ্যালাউড ছিল না, বা এডমিশন হইতো না তেমন একটা। তো যেহেতু আমার জিআরই স্কোর ভালো আসে নাই, দ্যাট মিনস ডিসাইডেড যে আসলে ইউএসএ যাওয়া হবে না। তখন আমি অন্যান্য জায়গাগুলো এক্সপ্লোর করতে লাগলাম, লাইক চায়না, জাপান, তারপরে মালয়েশিয়া। তো একটা সোর্সে ডক্ট্রিনাতেই আমাদের একজন ভাই, আবু জাফর মুজাহিদ, উনি পোস্ট করছিল যে একজন রিসার্চ অ্যাসিস্ট্যান্ট নেবে একটা ল্যাবে। তা আমি মেল দিলাম, রেসপন্স আসলো, এবং ছোটখাটো চ্যাট হলো প্রফেসরের সাথে হোয়াটসঅ্যাপে, এই আর কি। তারপরে উনি কনফার্ম করলো ফান্ডিংটা। কিন্তু এটা যখন বাড়িতে বলি, বা আত্মীয় স্বজন বা সবাই জানাজানি শুরু করে যে সে মালয়েশিয়া যাচ্ছে, মোস্টলি যে থিঙ্কিংটা আমাদের আসে আর কি, মালয়েশিয়া যে এজ এ ওয়ার্কার, এই থিঙ্কিংটা আসতে আর কি, অনেকে অনেক ধরনের ব্যাক বাইটিং করতে লাগলো যে এতদিন পড়াশোনা করে সে মালয়েশিয়ায় যাচ্ছে। তা আসলে আহ, কিন্তু এগুলোকে আমি অতভাবে কেয়ার করি নাই আর কি। যে আমি আমার দিকে অটল ছিলাম, যে আমার রিসার্চটা খুব ভালো লাগতো। মেনলি রিসার্চটা আমি খুব পছন্দ করতাম। তা আমি দেখলাম যে ওখানে স্পেসিফিক একটা ডোমেইন দিয়ে দিছে যে এই ডোমেইনে তোমার কাজ করতে হবে। তারপর ভাইদের সাথে পরামর্শ করলাম, ওখানে যারা আছেন তারা, তারাও বললো যে হ্যাঁ, এখানে ভেরি স্পেসিফিকলি রিসার্চ হয় স্পেসিফিক ডোমেইনে। তখন আমি ইন্টারেস্ট ফিল করলাম। ইভেন আমার ফ্যামিলি, তারপর আমাদের সাংগঠনিক ভাই অনেকে কিন্তু এটাতে কি ছিল না, রাজি ছিল না যে আহ, তুমি মালয়েশিয়ায় যাও, মালয়েশিয়া কেন যাবা। বাট দেখা যাচ্ছে যে আমি আমার ভুলে অটল অটল ছিলাম একেবারেই, যে আমি আমি এখানেই যাবো, আমার আর কোনো অপশন নেই, কারণ আমার কাছে অপশন ছিল না। আইএলটিএস দিয়েছিলাম, আইএলটিএস পাইছিলাম 6। তো আমার এত আহামরি স্কোর আসে নাই যে আমি ভালো ইয়েতে যাব। তখন আমি ডিসাইড করলাম যে আসলে আমার মালয়েশিয়া যাওয়া উচিত। সাপোর্টটা তেমন ছিল না, বাট নিজের দিকে অটল ছিলাম। যাই হোক, তখন আমি যদি জাস্ট বলি যে যখন আমি মালয়েশিয়া যাচ্ছিলাম, তখন আমার একটা থার্ড অথর একটা পাবলিকেশন ছিল। আমি যখন মালয়েশিয়া ছেড়ে ইউএস এর দিকে আসতেছিলাম, তখন আমার পাবলিকেশন রিভিউ আন্ডার রিভিউ মিলে ছিল 23টার মতো আর কি। তো আমার একটা গুড ব্যাকগ্রাউন্ড ওখানে তৈরি হয়ে গেছে আর কি মালয়েশিয়াতে। জি, এটাই আর কি ছোটখাটো একটা গল্প। আচ্ছা আচ্ছা। না, আপনি মাস্টার্স এর জন্য এক্স্যাক্টলি মালয়েশিয়া বেছে নিলেন কেন? আপনি তো আরো ইউরোপে কোনো কান্ট্রিতে ট্রাই করতে পারতেন, ইউএসএ তে ট্রাই করতে পারতেন। ব্যাপারটা কিরকম যে মালয়েশিয়াতে মাস্টার্স করে আপনি পিএইচডির জন্য ইউরোপ বা আমেরিকা এরকম চিন্তা করছিলেন? এটা বিশেষ কোনো কারণ আছে? আমি আসলে স্পেসিফিকলি এরকম কোনো ইয়ে ছিল না, যে আমার মাস্টার্স শেষ করে আমি ইউএসএ বা ইউরোপ যাবো, এরকম কোনো গোল আমি ছিলাম না। আমার গোল ছিল হচ্ছে, ফোকাসটা ছিল রিসার্চ, যে আমি রিসার্চ করবো। সেক্ষেত্রে ইউএসএ ফর শিওর যে অনেক ভালো রিসার্চ করে, ইউরোপ ভালো রিসার্চ করে, বাট আমার স্কোপ কমে গেছে, জিআইতে স্কোর খারাপ আসার কারণে আমি ইউএসএ তার মানে যাওয়ার স্কোপ কমে গেছে। তো আমি দেখতেছি যে মালয়েশিয়ায় গেলে যে আমার একটা রিসার্চ ব্যাকগ্রাউন্ড হবে, যেটা হয়তো ফিউচারে আমি কাজে লাগাইতে পারবো। বাট প্ল্যান ছিল না যে পিএইচডির জন্য অবশ্যই আমি ওই কান্ট্রিতে যাব, মানে আমি ডেডিকেটেড ছিলাম না যে ইউএসএ তে যাবো বা ইউরোপে যাবো এরকম। বাট রিসার্চটা আমার গোল ছিল আর কি। সো মালয়েশিয়াতে স্কোপ পাইছি না, মালয়েশিয়াতে চলে গেছি। আচ্ছা আচ্ছা। না, এক্ষেত্রে অনেকে এরকম চিন্তা করে যে নর্মালি একটু দ্বিতীয় সারির দেশগুলো দিয়ে বাইরে ঢোকার চেষ্টা করে, এরপরে ফাইনালি পিএইচডি হয়তো উন্নত দেশগুলোতে করতে যায়। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এই যে আহ, বাংলাদেশে মানুষের যে এক ধরনের নেগলিজেন্সি যে ধরে আছে, মালয়েশিয়া বা আহ, আশেপাশের আমরা যদি এশিয়ার কান্ট্রি গুলোর দিকে চিন্তা করি, তাহলে এক ধরনের মানে ইউরোপ আমেরিকার বাইরে অন্য কোনো দেশ দিয়ে কেউ প্রবেশ করলে সেটার ব্যাপারে এক ধরনের নেগলিজেন্সি আছে। এটাকে আসলে আপনি কিভাবে দেখেন? সেটা তো আমিও ফেস করছি। ফেস করছি বলছে, আমার আত্মীয় স্বজন বলছে যে মালয়েশিয়া যাচ্ছে পড়াশোনা শেষ করে, এটা কোনো দেশ হলো, লেবারা যায়। সো যারা আসলে চিন্তা করে যে মালয়েশিয়াতে লেবার হিসেবে যাওয়া যাবে, বা নেগলেন্স দৃষ্টিকোণ থেকে দেখে, আমার মনে হয় তারা ওখানে পড়াশোনা করতে যাওয়ার পর তাদের দৃষ্টিভঙ্গি টোটালি চেঞ্জ হয়ে যাবে।
আর এখানে একটা বিষয় হচ্ছে আমাদের কান্ট্রিতে বা আমাদের সোসাইটিতে মানুষকে এভাবে গ্রোমিং করা হয়, এভাবে বিল্ড আপ করা হয় যে শুধু আমেরিকা ইউরোপে কি হয়, পড়াশোনাটা অ্যাকচুয়ালি ফ্যাক্ট না। তাদের মাথায় যে চিন্তাটা তৈরি হয়েছে ইউরোপ আমেরিকা গেলে টাকা পাওয়া যাবে, টাকাটা গোল হয়ে যায়। এখানে পড়াশোনা বা অন্য কিছুগুলো তেমন গোলে দেখে না। এই যে এখানে আসি টাকা কামান যাবে, এটাই গোল থাকে। কিন্তু আলটিমেটলি যাদের গোল যে আসলে পড়াশোনা করে কিছু একটা করবে, আমার মনে হয় ইউএসএ আসার আগে, আমি যদি বলতে পারি ইউএসএ আসার আগে মালয়েশিয়া বা সাউথ সাউথ কোরিয়া বা আশেপাশে কান্ট্রিগুলোতে যাওয়াটা, মাস্টার্সটা করা খুবই বেশি ইম্পর্টেন্ট। এই কারণে যে ওখানে অনেক বেশি রিসার্চ ব্যাকগ্রাউন্ড তৈরি হয়। ইউএসএ তে আসি যেটা আপনি ভেরি কুইকলি, যেমন আমি ফর এক্সাম্পল, আমি মালয়েশিয়াতে 2 ইয়ার্স মাস্টার্স করছি। নাও আমার এখানে 2.5 ইয়ার্স ইউএসএ তে, আমার অলমোস্ট এভরিথিং ডান। মানে রিসার্চ বেস আমার যেগুলো করার কথা ছিল সবকিছু ডান, আমি জাস্ট ওয়েটিং ফর গ্রাজুয়েশন, দ্যাটস ইট। কিন্তু আমার সাথে যারা অনেকে আসছে তারা এখন এগুলো থিঙ্কিং করতে পারতেছে না, কারণ আমি একটা ব্যাকগ্রাউন্ড মালয়েশিয়াতে তৈরি করতে পারছি বলে আমার এখানে ইজি হয়েছে কাজটা। তা আমি বলবো আসলে এটা নেগলিজেন্সের দৃষ্টিকোণ থেকে দেখার কোনো সুযোগ নাই। আপনি যদি আপনার গোলটা ফিক্স করেন যে আসলে আমি আমার ক্যারিয়ারটাকে বিল্ড আপ করতে হয়, ফর শিওর আপনি আশেপাশে কান্ট্রি, জাপান, চায়না বলেন, ইউএস, সাউথ কোরিয়া বলেন, মালয়েশিয়া বলেন, ওখানে একটা খুব নাইস মাস্টার্স করে আপনি ওয়েস্টার্ন আসতে পারেন আর কি। সেক্ষেত্রে আপনাকে এখন আপনি ইউএসএ তে পিএইচডি করছেন, এটা মালয়েশিয়া একটা বড় বেসমেন্ট তৈরি করে দিয়েছে আপনাকে নিশ্চয়ই। অফকোর্স, মানে বড় বলতে আমার প্রফেসর আসার পর ইউজুয়ালি দেখা যাচ্ছে আমার এক ইয়ারে, এখন আমি এক ইয়ারে দেখা যাচ্ছে 10-12টা পাবলিকেশন আসে, সেটা আমি সবসময় লিখি তা না, আমি সুপারভাইজ করে দিই। মানে আমার সুপারভাইজার অনেকটা আমার উপর ডিপেন্ডেন্ট হয়ে গেছে কাইন্ড অফ, কারণ হচ্ছে দেখা যাচ্ছে আমি ওনার স্টুডেন্টগুলোকে হেল্প করতে পারতেছি, আন্ডারগ্রেড স্টুডেন্টগুলোকে। সো এই বেস থেকে আমি মালয়েশিয়া থেকে তৈরি করে আসছি। পেপার কিভাবে লিখতে হয়, রিসার্চের গ্যাপ কিভাবে ফাইন্ডিং করতে হয়, এগুলো মালয়েশিয়া থেকে আমার শিখি। ওকে, ওকে। মুরাদ ভাই, আমরা আরেকটু স্পেসিফিক ভাবে জানতে চাই, আপনি তো ওখানে কম্পিউটার সায়েন্সে মাস্টার্স করেছেন মালয়েশিয়াতে। যে আহ, কিন্তু ধরেন যে আমাদের অডিয়েন্সদের মধ্যে অনেকেই আছেন যারা সোশ্যাল সায়েন্স ব্যাকগ্রাউন্ডের, অনেকে যে আছেন হিউম্যানিটিজ ব্যাকগ্রাউন্ডের। আপনি কি একটু ওভারঅল আমাদেরকে একটা ওভারভিউ দিতে পারবেন কিনা, যে মালয়েশিয়াতে ডিফারেন্ট ফ্যাকাল্টি থেকে, সেগমেন্ট থেকে গেলে কি ধরনের ক্রাইটেরিয়া ফুলফিল করতে হবে? আচ্ছা, এখানে ইউজুয়ালি মালয়েশিয়াতে মোস্ট অফ দ্য ইউনিভার্সিটি তেমন কোনো রেস্ট্রিকশন দেয় না, কারণ ওই যে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি হিসেবে অনেকে চিন্তা করে যে ওখানে যাবো না। তো যার কারণে তো রেস্ট্রিকশন অত নাই। যেমন থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি না, সরি, এটা উন্নত কান্ট্রি বাট এশিয়ান কান্ট্রি হওয়া যায় আর কি। তো ওখানে হচ্ছে আপনার আইএলটিএস 6 হলে হয়ে যায় অনেক সময়। মানে অনেক সময় যেমন আমার ইউনিভার্সিটি যেতে আমি গেছিলাম, ওখানে আইএলটিএস রিকোয়ারমেন্ট ছিল না, আমি হচ্ছে এমওয়াই দিয়ে গেছিলাম। বাট আমার আইএলটিএস ছিলাম, এটা শো করছি। বাট ওখানে মোস্ট অফ দ্য আইএলটিএস 6 থাকলে হয়ে যায়। তারপর সোশ্যাল সায়েন্স বলেন, অন্যান্য ব্যাকগ্রাউন্ডে বায়োলজিক্যাল সায়েন্স, সব ব্যাকগ্রাউন্ডের লোকজনের জন্য একটা ফান্ডিং অপরচুনিটি ওখানে থাকে। আমি দেখছিলাম আমার একজন রিলেটিভের জন্য আমি খুঁজতেছিলাম বিবিএ তে, ওখানে ফান্ডিং আছে বিভিন্ন ইউনিভার্সিটিগুলোতে। মানে মোস্ট অফ দ্য ইউনিভার্সিটি মাস্টার্স এবং পিএইচডি তে মালয়েশিয়াতে ফান্ডিং প্রোভাইড করে ফর রিসার্চ। তো আমার মনে হয় এটা সবাই এক্সপ্লোর করে দেখতে পারেন আর কি। ইভেন নট অনলি মাস্টার্স এন্ড পিএইচডি, ফর আন্ডারগ্রেড অলসো। আমি অনেকে জানি যে এখানে অনেকে ভাইয়া আছেন আমার সাথে মালয়েশিয়াতে কাজ করেন বিভিন্ন ইউনিভার্সিটি থেকে, ওরা ওখানে আন্ডারগ্রেড করতেছেন আর কি। আচ্ছা, আচ্ছা। আচ্ছা, অনেকের এরকম আছে যে হয়তো আন্ডারগ্রাডের রেজাল্টটা একটু কম হয়ে গেছে, হুম 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 বাট তার বড় একটা টেনশন থাকে যে আসলে আমি যেতে পারবো কিনা। এই হুম হুম। বিষয়ে একটু ক্লিয়ার করে কিনা? আচ্ছা আচ্ছা, এটা একটা বড় ফ্যাক্ট এখানে আর কি। অনেকের সিজিপি কম থাকে, যেমন আমার কিন্তু সিজিপি অনেক হাই না, জাস্ট অ্যাবাভ 3, দ্যাটস ইট। আমি অনেকে দেখছি সিজিপি অ্যারাউন্ড লাইক 2.79 অর সামথিং লাইক দ্যাট, 2.79। তো আমাদের একজন দায়িত্বশীল ভাইয়ের কোনো কারণে মিস হয়েছে আর কি। তো উনি মালয়েশিয়াতে মাস্টার্স করছেন, মালয়েশিয়াতে মাস্টার্স করার পরে ওনার অনেক রিসার্চ একটা ব্যাকগ্রাউন্ড তৈরি হয়ে গেছে। উনি ইউএসএ তে চলে আসছে, উনি অস্ট্রেলিয়াতে ইউটিএসে পাইছে, মানে অনেক জায়গায় উনি স্কলারশিপ পাইছে। বা উনি ফাইনালি চয়েস করছে ইউএস এর একটা খুব ভালো একটা ইউনিভার্সিটিতে। সো আপনার যদি গোল হয় যে আসলে মানে ইউএস বা অন্যান্য কান্ট্রিগুলোতে আসলে আসা বা অ্যাজ এ রিসার্চার হিসেবে, আপনি ফার্স্ট আপনি যদি মালয়েশিয়াতে রিসার্চ ব্যাকগ্রাউন্ড তৈরি করতে পারেন, আপনি ওই ব্যাকগ্রাউন্ড দিয়ে প্রফেসরকে ম্যানেজ করে খুবই স্মুথলি চলে আসতে পারেন। মালয়েশিয়াতে মনে হয় যতটুকু জানি সিজিপি রেস্ট্রিকশন ইজ লাইক 2.75। 2.75 এর উপরে থাকলে আপনাকে অ্যাডমিশন দিবে। আর আপনি যদি প্রফেসরকে একটু কথা বলে ম্যানেজ করতে পারেন তাহলে আপনাকে ফান্ডিং দিবে। ফান্ডিংটা খুবই সুন্দর আর কি। জি। আচ্ছা, তাহলে ওখানে ফান্ড আপনি বলছেন যে সিজিপি খুব বেশি ফ্যাক্টর না,
না, ওখানে অত বেশি ফ্যাক্টর না ওখানে আর কি। আচ্ছা, আমরা যদি আপনাকে আরো ফ্র্যাঙ্কলি জিজ্ঞেস করি যে আপনি ক্রাইটেরিয়া গুলো 1 2 3 4 করে আমাদেরকে বলবেন যে কোন কোন বিষয়গুলো কভার করলে মোটামুটি স্কলারশিপের একটা ফান্ডিং পাওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়, আচ্ছা, কি কি মা- করতে হবে? মালয়েশিয়াতে অনেস্টলি এরকম কোনো স্পেসিফিক ক্রাইটেরিয়া আমি দেখি নাই আমার ফিল্ডে স্পেশালি। যেমন আমি যদি বলি, আমি যখন অ্যাপ্লাই করতেছি আমার ব্যাকগ্রাউন্ডটা আপনাদেরকে শো করি। সেটা হচ্ছে আমার একটা পাবলিকেশন ছিল অ্যাজ এ থার্ড অথর। আমার আইএলটিএস এর 6 ছিল। আমার সিজিপিএ অ্যারাউন্ড 3, 3 হালকা উপরে। আহ, এই এই ছিল ক্রাইটেরিয়া। আমার আমার এই ছিল কোয়ালিটি। তারপর আমার কিছু, যেহেতু কম্পিউটার সায়েন্সে পড়ছি, কিছু হ্যান্ড অন এক্সপিরিয়েন্স তো আছেই। যেমন প্রোগ্রামিং নলেজ আছে, তারপর হচ্ছে অ্যাপ ডেভেলপমেন্ট নলেজ আছে। So এই জিনিসগুলো আমার ছিল। এগুলো হচ্ছে বেসিক নলেজ, এগুলো একটা কম্পিউটার সায়েন্স স্টুডেন্টের থাকা উচিত বা থাকে আর কি। তো এরপরে আমার ল্যাবে আরেকজন ভাই গেছেন, আমাদের দায়িত্ব ছিলেন ভাই, উনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের। ওনারও তেমন কোনো ব্যাকগ্রাউন্ড ছিল না, ওনার হচ্ছে কোনো সিজিপিএ ছিল না, সরি, ওনার কোনো পাবলিকেশন ছিল না। ওনার সিজিপিটা ভালো ছিল, 3.5 মতো ছিল। তারপর হচ্ছে আইএলটিএস দিছে বলে আমার মনে হয় না, আমার মনে হয় উনি এমওআই দিয়ে গেছে আর কি। তো ওনার ছিল এই ব্যাকগ্রাউন্ড, মানে আপনার আন্ডার গ্রেড পাস করার পরে আপনার সিজিপিএটা আপনার কাছে থাকে। আপনার যদি, যেমন কিছু ইউনিভার্সিটি আইএলটিএস অবশ্যই চায়, সে আপনার কাছে যদি আইএলটিএসটা থাকে, আর যদি আপনি কোনো কারণে একটা পাবলিকেশনে অ্যাজ অথর হিসেবে জয়েন করতে পারেন, দিস ইজ প্লাস। আই এম নট সেইং দিস ম্যান্ডেটরি রিকোয়ারমেন্ট, দিস ইজ প্লাস। তো আপনার যদি, আমি বলতেছি সিজিপিএ এবং আইএলটিএস কিছু সফট স্কিল, লাইক আপনার কোনো প্রোগ্রামিং নলেজ। এখন তো ইউজুয়ালি সব ধরনের ডিপার্টমেন্টে, সব ধরনের ফিল্ডই তো, মানে ওই যে ডেটা অ্যানালাইসিস করা হয় বা এসবগুলোর জন্য আমরা ইউজুয়ালি বিভিন্ন সফট স্কিল লাগে, যেমন পাইথন আর এসএসএস, এই কয়েকটা জিনিস। বিভিন্ন ব্যাকগ্রাউন্ড বিভিন্ন ধরনের সফটওয়্যার স্কিল গ্যাদার করে, এই জিনিসগুলো যদি আপনারা নিতে পারেন, দিস ইজ প্লাস অলসো। তাহলে আপনি প্রফেসরকে অ্যাপ্রোচ করে ফান্ডিং নিয়ে আহ, করতে পারেন। মালয়েশিয়াতে আবার একটা গভর্নমেন্ট ফান্ডিংও আছে। সো অনেক ভালো অপরচুনিটি আছে আর কি মালয়েশিয়াতে। জি। আমাদের ফান্ডিং নিয়ে আসলে আমাদের ভাইদের কৌতূহল ব্যাপক, যে ধরুন যে হুম, এক একজন এক 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 ফ্যাকাল্টির হতে পারে। জি, এখন এই জি। ফান্ডিং এর ফলে এটা সায়েন্স বা সোশ্যাল সায়েন্স বা হিউম্যানিটিস এগুলো কি কোনোভাবে ভ্যারি করে, যে কেউ অনেক বেশি পায় কেউ কম পায়, বা যে ফান্ডিংটা দেওয়া হয় সেটা দিয়ে সেখানে বিয়ে করা সম্ভব কিনা, এক্সট্রা আচ্ছা, জব করতে হবে? আচ্ছা, এখানে এটা খুব ইন্টারেস্টিং একটা বিষয় আর কি। কারণ হচ্ছে দেখা যায় গেছে যে মালয়েশিয়াতে লিভিং কস্ট বাংলাদেশের চেয়ে অনেক কম, আমি যেখানে ছিলাম। সো আমি আমারটা একেবারে ওপেনলি বলতেছি। আমি যখন যাচ্ছিলাম, প্রফেসর আমাকে অ্যাপ্রোচ করছিল যে তোমাকে 1800 রিঙ্গিত দিব। 1800 রিঙ্গিত, 1800 রিঙ্গিত বাংলাদেশি থাকে অ্যারাউন্ড 40,000 টাকা মাস্টার্সের জন্য। তারপর ওখানে যাওয়ার পর আরেকটা স্কলারশিপ আছে, সেটা হচ্ছে আপনার এই, এটাকে বলে এমআরএস, বলতো মাস্টার্সের রিসার্চ স্কলারশিপের মতো এটা। তো ওইটাতে যদি 900, তার মানে আমি টোটাল পাইতাম 2700 রিঙ্গিত মতো। 2700 রিঙ্গিত অ্যারাউন্ড বাংলাদেশের 60 থেকে 65 হাজার বা অ্যারাউন্ড 70,000 মতো আমার হইতো। আচ্ছা, আমাদের ইউনিভার্সিটি সিস্টেম, প্রত্যেক ইউনিভার্সিটি সিস্টেম একই ছিল না। আচ্ছা, আমাদের ইউনিভার্সিটি সিস্টেম যে সিস্টেমটা ছিল সেটা হচ্ছে যে টিউশন ফিটা আপনাকে দিতে হতো। টিউশন ফিটা কত, 6 মাসে 4200 রিঙ্গিত ছিল। তার মানে আমি মাসে পাচ্ছি 2700 রিঙ্গিত, 6 মাসে অ্যারাউন্ড 318 হাজার রিঙ্গিত, বা যদি 3,000 বাদ দিয়ে দিই, 3 থেকে 9,000 বাদ দিয়ে, তাহলে আমরা 17,000 রিঙ্গিত মতো আসে আর কি। 17,000, 16,000 রিঙ্গিত মতো আমার থাকে। তার মধ্যে সেখান থেকে 4,000 মতো আমার, 4,200 আমার টিউশন ফিস। এর বাইরে হচ্ছে আপনার আপনার লিভিং কস্ট মিনস হচ্ছে আপনার বাসা ভাড়া পড়তো কত, আমার আমার বাসা ভাড়া পড়তো আহ 200 কি 300 রিঙ্গিত আর কি। 300 রিঙ্গিত মানে 6-7 হাজার টাকা এরকম। তারপর লিভিং কস্ট আপনি 1-150 রিঙ্গিতে শেষ করে ফেলতে পারবেন। ওখানে যেমন আমি যদি বলি, বাংলাদেশে যে তেলটা, ভোজ্য তেল যেটা আমরা খাই, সয়াবিন, ওইটার দাম হচ্ছে বাংলাদেশে কত আমি জানি না, এখন 200 টাকা, 200 টাকা। ওখানে কিন্তু 50 টাকা, কারণ ওরা অনেক বেশি তেল প্রডিউস করে। সিমিলারলি অন্যান্য, বা আমি অবাক হয়েছি যে যে হাঁস, বাংলাদেশে হাঁসের দাম অনেক বেশি। ওখানে আমি 16 রিঙ্গিত দিয়ে পুরো একটা ক্লিন হাঁস কিনে আমি কাজে করি। 16 রিঙ্গিত মানে হচ্ছে 300-350 টাকা। বাংলাদেশে ছাড়া হয়তো 1,000 টাকার উপর। তার মানে ওখানে লিভিং কস্টটা বাংলাদেশের চেয়ে অনেক কম এবং খুবই নাইস। আপনাকে যে স্টাইপেন্ডটা দিবে
ওই স্টাইপেন্ডটা দিয়ে আপনি স্মুথলি চলতে পারেন। তবে হ্যাঁ, 1500 রিঙ্গিতের নিচে যাওয়া যাবে না। 1500 কিছু কিছু ইউনিভার্সিটি আবার ফুল টিউশন ওয়েব করে দেয়। ফুল টিউশন, কোনো টিউশন ফি নেয়, আপনি জাস্ট যে টাকাটা দিবে ওই টাকাটা আপনার। যেমন ইউটিপি কি একটা আছে, হ্যাঁ ইউটিপি, পেট্রোলিয়াম ইউনিভার্সিটি, আমি পুরানাটা ভুলে গেছি। তো ওদের ফুল টাকা দেয়। মনাস, এইগুলোতে অনেক টিউশন ফি ওয়েব থাকে, আবার 3000 রিঙ্গিত করে দেয়। এরকম যদি টাকা থাকে তাহলে দেখা যায় যে আপনি খেয়ে বাসায় দিয়ে আপনার কাছে পকেটে টাকা থাকবে।